এটা হলো মন্দিরের পিছনের দিকটা, আর এখান দিয়ে কিন্তু ভক্তদের প্রবেশ করানো হচ্ছে। একটা তরকারি এরকম প্রস্তুত করা হচ্ছে, আর কাঠের জ্বালানি, যেমনটা আগে আপনাদের বললাম। আচ্ছা, তো আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরে প্রবেশ করার মূল প্রবেশদ্বারের একদম সামনে। দেখতে পাচ্ছেন গেটটা কিন্তু বিশাল বড়, আর ভিতরে কিন্তু এখন ঢুকতে দিচ্ছে না আজকের দিনের জন্য। অন্যদিন যদি আসেন তাহলে অবশ্যই বাবাকে ভিতর থেকে দর্শন করতে পারবেন। খিচুড়ি পদ দেওয়া হলো আমার ফেভারিট, বাসন্তী পোলাও। বাংলাতে এর থেকে বড় মন্দির আছে কি না আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। রণে বনে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিবে, আমি উদ্ধার করিব। বিখ্যাত এই উক্তিটি কার সেটা আশা করি কাউকে আর নতুন করে জানাতে হবে না। সবার প্রথমে সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমী উপলক্ষে আজকে আমি চলে যাচ্ছি বাবা লোকনাথ দেবের সব থেকে বড় মন্দিরে। এই বাংলাতে এর থেকে বড় বাবা লোকনাথ দেবের কোনো মন্দির আছে কি না আমার জানা নেই। আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জন্মাষ্টমী উপলক্ষে কেমন ভিড় হয় চাকলার এই বাবা লোকনাথ দেবের মন্দিরে সেটা আপনাদের তো দেখাবই, কিন্তু অন্য সময় চাকলার বাবা লোকনাথ দেবের মন্দিরে যদি যেতে চান তাহলে কি করে যাবেন, মন্দির কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কি না, থাকার ব্যবস্থা আছে কি না, সব কিছু খুঁটিনাটি আমি এই ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সঙ্গে। তাই ভিডিওটি একদমই স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবে। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি গুমা স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে, আর এই 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আপনাকে বের হয়ে ধরে নিতে হবে ইঞ্জিন ভ্যান। সামনেই আছে ইঞ্জিন ভ্যান। আপনারা শিয়ালদহ থেকে বনগা লোকাল বা হাওড়া লোকাল ধরে চলে আসতে পারেন গুমা স্টেশন। সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট মতো। তো চলুন যাত্রা শুরু করা যাক। আচ্ছা, এটা হলো গুমা চৌমাথা। বাসে করে আসলে আপনাদের এখানে নামতে হবে, তারপর ওদিকে যেতে হবে। ওদিকেও কিন্তু অটো পাওয়া যায়। আর এদিকে হলো কলকাতার দিকে, এর অপোজিট সাইডে হলো বনগাঁর দিকে, এই দেখতে পাচ্ছেন। আর এই যে সোজা রাস্তা চলে গেল, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে চাকলা। ইঞ্জিন ভ্যানে আমার সময় লাগলো 30 মিনিট, আর ভাড়া পড়লো জনপ্রতি 30 টাকা। আর আজকে যেহেতু জন্মাষ্টমী তাই অনেক দূরে দাঁড় করিয়ে দিল। আপনারা অন্য সময় আসলে একদম মন্দিরের সামনেই আপনাদের দাঁড় করাবে। যতই মন্দিরের সামনে যাচ্ছি ততই কিন্তু ভিড়টা বাড়ছে। সামনে দেখতে পাচ্ছেন প্রচুর সন্ন্যাসীরা রয়েছেন। আচ্ছা, তো আমি এখন দাঁড়িয়ে আছি মন্দিরে প্রবেশ করার মূল প্রবেশদ্বারের একদম সামনে। দেখতে পাচ্ছেন গেটটা কিন্তু বিশাল বড়, কিন্তু আজকে যেহেতু জন্মাষ্টমী তাই মেন গেটটা বন্ধ আছে। ভিতরে প্রবেশ করা আছে এদিকের একটা গেট দিয়ে। এটা হলো মেন গেট। মেন গেট দিয়ে প্রবেশ করেই আপনারা এখানে পেয়ে যাবেন কাউন্টার। এখান থেকে কিন্তু আপনাদের প্রসাদের কুপনটা কাটতে হবে। অন্যদিন যদি আসেন তাহলে দুপুর 1টার মধ্যে আসতে হবে প্রসাদের কুপনটা কাটার জন্য। আর এটি হলো মূল মন্দির, আর মূল মন্দিরে প্রবেশ করার জন্য মূল গেট হলো এটি। এটা হলো কুপন কাটার একটা কাউন্টার, তার ঠিক পাশেই রয়েছে আরেকটা কাউন্টার। এখানে আপনারা জুতো রাখতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আর এটি দেখতে পাচ্ছেন এটি হলো মেন প্রবেশদ্বার। অন্যদিন যখন আসবেন তখন এই দিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে, এই গেট দিয়ে। কিন্তু আজকে যেহেতু জন্মাষ্টমী তাই এই গেটটা আজকে বন্ধ আছে, ওই দিক দিয়ে ঢোকানো হচ্ছে। আমি এদিক দিয়ে ঢুকবো একটু রিকোয়েস্ট করে। মন্দিরের মূল প্রবেশদ্বার, তার সামনে বিশাল বড় একটা জায়গা আছে, এখানে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন। আর পার্কিং চার্জ আছে, পার্কিং চার্জ এখানে লেখা আছে। 2 চাকা 10 টাকা, 3 চাকা 30 টাকা, আর 4 চাকা 50 টাকা। তো এটা হলো মন্দিরের পিছনের দিকটা, আর এখান দিয়ে কিন্তু ভক্তদের প্রবেশ করানো হচ্ছে। তো যারা সন্ন্যাসীরা আছেন তারা কিন্তু এরকম জল ঢালার জন্য মাথায় কলসি নিয়ে রেখেছেন, দেখতে পাচ্ছেন। আর এরকম ব্যারিকেড দেওয়া আছে। আর এখানে কিন্তু প্রচুর সংখ্যক ভক্তরা আছেন। শুধু সন্ন্যাসী নয়, যারা ভক্ত যারা মন্দিরে প্রবেশ করবেন তারাও কিন্তু এদিক দিয়ে প্রবেশ করছেন। আচ্ছা, তো ফাইনালি আমি পৌঁছে গেছি মন্দিরের একদম ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন এটি হলো মেন প্রবেশদ্বার। এখান দিয়ে প্রবেশ করে সামনেই পড়বে মূল মন্দির চত্বর। সামনে এটি দেখছেন এটি হলো বিশাল বড় নাট মন্দির, ঠিক আছে। এত বড় নাট মন্দির, তো আবার 2 তলা বিশিষ্ট। অনেকটা দূর থেকে কিন্তু এই নাট মন্দিরের উপরে যে ত্রিদেব বসে আছেন
তাদের খুব ভালোভাবে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন একদিকে আছেন ব্রহ্মা, মাঝখানে মহেশ্বর, আরেকদিকে বিষ্ণু। তো গ্রাউন্ডটা একবার অবস্থা দেখুন, পুরো কাদা কাদা হয়ে গেছে, আর তারপর বৃষ্টিও হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা যজ্ঞকুণ্ড, আর যজ্ঞকুণ্ডের সামনে এটি হলো মূল মন্দির। ঠিক আছে, মূল মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখতে, কিন্তু ব্যাপারটা হলো সামনে প্যান্ডেল করা হয়েছে বলে বোঝা যাচ্ছে না। আর মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে বিশাল বড় একটা নাট মন্দির। এত বড় নাট মন্দির কিন্তু অন্য কোথাও আমি দেখিনি, কারণ এই নাট মন্দিরটা দুতলা বিশিষ্ট। আর এই যে যজ্ঞকুণ্ডের ঠিক সামনে রয়েছে একটি জায়গা যেখানে আপনি ধূপ আর বাতি ধরাতে পারেন। এই যে, আর এই যে মন্দিরটা রয়েছে, মন্দিরের মধ্যে রয়েছে বাবা লোকনাথ দেবের একটি বিগ্রহ। তো যজ্ঞকুণ্ডের পাশে এই যে রেলিংগুলো দেখছেন, এখানে কিন্তু ভক্তরা লাইন দেয় প্রসাদ গ্রহণের জন্য। আর এই সামনে এখানে একটা ঘর আছে, এই ঘরে কিন্তু রাজভোগ বিতরণ করা হয়, যেটার মূল্য হলো 75 টাকা। দেখতে পাচ্ছেন এখান দিয়ে ভক্তরা এসে লাইন দিয়ে এখান দিয়ে প্রবেশ করে রাজভোগ গ্রহণের জন্য। মন্দিরের প্রসাদ যদি আপনারা পেতে চান অন্য দিন, তাহলে দুপুর 1টার মধ্যে আপনাদের আসতে হবে এই কুপনটা সংগ্রহ করার জন্য। ঠিক আছে, আর দু রকমের প্রসাদ আছে, একটা হচ্ছে রাজভোগ, আরেকটা হচ্ছে খিচুড়ি ভোগ। রাজভোগের যে মূল্যটা সেটা হচ্ছে 75 টাকা পার হেড, আর খিচুড়ি ভোগের যে মূল্যটা সেটা হলো 40 টাকা পার হেড। পুজো দেওয়ার জন্য কিন্তু আপনারা ডালি এই মন্দিরের আশপাশ থেকেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে 50 টাকা থেকে শুরু করে 101 টাকা পর্যন্ত ডালি পাওয়া যায়। একটা পরিসংখ্যান অনুযায়ী পশ্চিমবঙ্গে যে কটি ধর্মীয় স্থান বা মন্দির আছে, তার মধ্যে 3 নম্বরে আছে চাকলার এই লোকনাথ বাবার মন্দির, যেখানে সব থেকে বেশি ভক্তের সমাগম হয়। সবার প্রথমে আছে কালীঘাটের কালী মায়ের মন্দির, দ্বিতীয় স্থানে আছে দক্ষিণেশ্বরে মা ভবতারী মন্দির, আর তৃতীয় স্থানে আছে বাবা লোকনাথ দেবের এই মন্দির, যেটা চাকলায় অবস্থিত। 1730 খ্রিস্টাব্দে জন্মাষ্টমী তিথিতে বাবা লোকনাথ দেব তৎকালীন যশোর জেলা ও বর্তমান উত্তর 24 পরগনা জেলার চাকলা গ্রামে জন্মগ্রহণ করেন। তবে তার জন্মস্থান নিয়ে তার ভক্তদের মধ্যে নানান মতবিরোধ আছে। নিত্যগোপাল সাহা নামক এক ভক্ত এ বিষয়ে হাইকোর্টে মামলা করেন ও রায় অনুযায়ী বাবা লোকনাথ দেবের জন্মস্থান কচুয়া বলে চিহ্নিত করা হয়। বাবা লোকনাথ দেব ছিলেন পিতা রামনারায়ণ ঘোষাল ও মাতা শ্রীমতী কমলা দেবীর চতুর্থ পুত্র। বাবা লোকনাথ দেবের 11 বছর বয়সে উপনয়ন হয়। পরবর্তী সময়ে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় ও বাল্যবন্ধু বেণীমাধব এই দুজনের সাথে পদযাত্রা শুরু করেন। বিভিন্ন গ্রাম, শহর, নদী অতিক্রম করে কালীঘাটে এসে যোগ সাধনায় মগ্ন হন এবং দীর্ঘ তপস্যার পর ব্রহ্মজ্ঞান লাভ করেন। বর্তমানে বাবা লোকনাথ দেবকে দেবতা রূপে পুজো করা হয় বিভিন্ন মন্দিরে। সেই সব বিখ্যাত মন্দিরগুলির মধ্যে অন্যতম হল চাকলার বাবা লোকনাথ দেব মন্দির। বাবা লোকনাথ দেবকে দেবাদিদেব মহাদেবের অবতার হিসাবে গণ্য করা হয়, আর এর পিছনেও আছে একটা কাহিনী। বাবা লোকনাথ দেব গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সংসারে মোহ মায়া কাটিয়ে বেরিয়ে পড়েন সাধনা লাভের উদ্দেশ্যে। নানান ব্রত পালন ও কঠোর তপস্যার জন্য হিমালয়ে চলে যান তারা। চারিদিকে বরফ দেখে গুহার মধ্যে সাধনায় বসেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায়। কিন্তু বাবা লোকনাথ নিজের সাধনার জন্য গুহাকে না বেছে নিয়ে খোলা আকাশের নিচে ধ্যানমগ্ন হন। মাসের পর মাস ধ্যানমগ্ন থাকেন তিনি। এ সময় তার শরীরও বরফে ঢেকে যেতে শুরু করে। এসবই গুহা থেকে পর্যবেক্ষণ করতে থাকেন গুরু ভগবান গঙ্গোপাধ্যায়। লোকনাথ দেবের অনুগামীদের মতে এই বরফ 90 বার গলে জল হয়েছে এবং তা আবার জমে বরফ হয়েছে। এই হিসেবে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় বুঝেছিলেন তার শিষ্য 90 বছর তপস্যা করে কাটিয়ে দিয়েছেন। এক সকালে ভোরের সূর্যের প্রথম আলো বাবা লোকনাথ দেবের আসনে এসে পড়ে, কিন্তু ভগবান গঙ্গোপাধ্যায় দেখেন যে সেই আসনে তার প্রিয় শিষ্য লোকনাথ দেব বসে নেই। সেখানে অধিষ্ঠিত স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই দৃশ্য দেখে বিভ্রান্তিতে পড়ে যান ভগবান গঙ্গোপাধ্যায়। নিজেকে জিজ্ঞাসা করেন যা দেখছেন তা ভুল না সঠিক। এরপরই গুহা ছেড়ে বেরিয়ে আসেন তিনি। দেখেন সেখানে লোকনাথ দেবই বসে আছেন। চোখের পলক ফেলতে না ফেলতেই আবার সেখানে মহাদেবকে দেখেন। ভগবান গঙ্গোপাধ্যায় বুঝতে পারেন যে কঠোর তপস্যার ফলে অবশেষে সিদ্ধি লাভ করেছেন বাবা লোকনাথ দেব। গুরু হয়েও শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে প্রণাম করেন ভগবান গঙ্গোপাধ্যায়।
যারা দূর থেকে আসবেন তাদের জন্য কিন্তু এখানে রাত্রি নিবাসের জন্য ব্যবস্থা আছে, তার জন্য আগে থেকে আপনাদের ফোন করতে হবে। এখানে 3 ধরনের রুম আছে, একটা হলো 300 টাকার, আরেকটা হলো 400 টাকার, সেটা হলো অ্যাটাচ বাথরুম পায়খানা থাকবে, আরেকটা হলো 800 টাকার, সেটা হলো এসি রুম। আর যে নাম্বার 3টে নাম্বার দেখালাম, এই 3টে নাম্বারে আপনাদের আগে থেকে ফোন করে বুক। এখন দাঁড়িয়ে আছি মূল মন্দিরের একদম সামনে, আর দেখতে পাচ্ছেন প্রচুর ভক্ত এখানে আছেন যারা বাইরে থেকে দর্শন করছেন। আর ভিতরে কিন্তু এখন ঢুকতে দিচ্ছে না আজকের দিনের জন্য, অন্যদিন যদি আসেন তাহলে অবশ্যই বাবাকে ভিতর থেকে দর্শন করতে পারবেন। নাট মন্দিরটা কিন্তু এক কথায় অপূর্ব। নাট মন্দিরের গায়ে খুব সুন্দর ডিজাইন করা, আর নাট মন্দিরে যে কটা এরকম পিলার রয়েছে প্রত্যেকটা পিলারে দেবাদিদেব মহাদেবের এরকম বিগ্রহ তৈরি করা রয়েছে। মন্দিরের দুপাশে আছেন 2 নন্দী মহারাজ, এপাশে একজন আর ওপাশে একজন। ভক্তরা আছেন যারা এই নন্দী মহারাজের মাথায় জল ঢালছেন এবং মালাও পরাচ্ছেন। মূল মন্দির বন্ধ থাকলেও কিন্তু এই নাট মন্দিরে বাবা লোকনাথ দেবের যে মন্দিরটা আছে এখানে সকল ভক্তরা জল ঢালছেন। এটা হলো মূল মন্দির। মূল মন্দিরের ঠিক পিছনেই রয়েছে খিচুড়ি ভোগের ঘর। তো চলুন সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। আগের বছর যখন এসেছিলাম তখন আপনাদের রন্ধনশালাটা দেখিয়েছিলাম, তো এবারও চেষ্টা করব রন্ধনশালাটা আপনাদের দেখানোর। তো দেখি পারমিশন দেয় কি না। দেখতে পাচ্ছেন সুবিশাল জায়গা একটা, এখানে কিন্তু খিচুড়ি ভোগ বিতরণ করা হয়, মানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। বিশাল বড় একটা জায়গা। খিচুড়ি প্রসাদ যেখানে বিতরণ করা হয় সেটা হলো এরকম মাটিতে বসে, আর মানে ভক্তদের মাটিতে বসতে হয়। আর রাজভোগ যেটা সেটা হচ্ছে চেয়ার টেবিলে। এই যে প্রসাদ বিতরণের কক্ষ তার ঠিক পাশেই রয়েছে রন্ধনশালা। তো যেমনটা আগেই আপনাদের বললাম যে আগের বছর আমি এসেছিলাম, এসে রন্ধনশালাটা দেখিয়েছিলাম, আর এবারও তার ব্যতিক্রম নয়। তো চলুন, রন্ধনশালাটা দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে, এত বড় রন্ধনশালা। তো এই হলো, প্রবেশ করে গেছি রন্ধনশালায়। দেখতে পাচ্ছেন প্রচুর এখানে কিন্তু উনুন আছে। এই যে প্রত্যেকটা ভোগ কাঠের জ্বালানিতে হয়, ঠিক আছে। আর এখানে কিন্তু সমস্ত সবজি কাটা হয় আর এখানে রান্না হয়। বিশাল বড় একটা কড়াই, ঠিক আছে। খুন্তিটার সাইজ একবার দেখুন, আমি একবার জুম করছি, দেখুন সমস্ত দেখতে পাচ্ছেন জ্বালানি এখানে মজুত করা আছে। আর যেমনটা আগেই বললাম যে কাঠের জ্বালানিতে কিন্তু সম্পূর্ণ এই ভোগ প্রস্তুত করা হয়। যারা খিচুড়ি প্রসাদ গ্রহণের জন্য কুপন কাটেন তাদের জন্য কিন্তু আলাদা লাইন, আর সেই লাইনটা ঠিকঠাক রাখার জন্য এরকম ব্যারিকেড দেওয়া আছে, ঠিক আছে। তো একটু পরেই কিন্তু সমস্ত ভক্তরা এখানে দাঁড়িয়ে পড়বেন খিচুড়ি প্রসাদ গ্রহণ করার জন্য। আর প্রতিদিন ওখানে একটা প্লাকার্ড আছে, আমি বলে দিচ্ছি আপনাদের, প্রতিদিন 1:30টার থেকে এই প্রসাদ বিতরণের কক্ষটা খুলে দেওয়া হয়। ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে 12:30, আর 12:30টার থেকে ভোগ আরতি শুরু হয়। ভোগ আরতি শেষ হলে তারপর ভক্তদের মধ্যে 1:30টার থেকে প্রসাদ বিতরণ করা হবে। আমি কিন্তু রাজভোগের কুপনটাই কেটেছি। রাজভোগের কুপনের মূল্য 75 টাকা, আগেই বললাম। আর এরকম পাকা বিল দেওয়া হয়, ঠিক আছে। তো এই জিনিসটা খুব ভালো লাগলো। আচ্ছা, তো ঘড়ির কাঁটায় বেজে গেছে 1:30, আর আমি দাঁড়িয়ে পড়েছি লাইনে হাতে এরকম কুপনটা নিয়ে। তো একটু পরেই ভিতরে প্রবেশ করানো হবে। তো চলুন এবার ভিতরে প্রবেশ করা যাক। হাতে যে হলুদ রঙের কুপনটা আছে এটা ওরা নিয়ে নেবে, আর যে বিলটা আছে সেটা আপনারা নিয়ে নেবেন। আর এই রাজভোগটা বিতরণ করা হয় ফার্স্ট ফ্লোরে, এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আগের বছর আপনাদের দেখিয়েছিলাম। তো এটা হলো সেই কক্ষ যেখানে রাজভোগ বিতরণ করা হবে। তো দেখতে পাচ্ছেন আগে আপনাদের বলেছিলাম যে রাজভোগ যেখানে বিতরণ করা হবে সেখানে কিন্তু এরকম চেয়ার টেবিল পেতে প্রসাদ বিতরণ করা হয়। তো যারা বয়স্ক আছেন তাদের কিন্তু একটুও অসুবিধা হবে না। তো সবার প্রথমে এরকম কাগজের প্লেট দেওয়া হলো। আচ্ছা, সবার প্রথমে দেওয়া হলো গরম গরম খিচুড়ি পদ দেওয়া হলো আমার ফেভারিট, বাসন্তী পোলাও, পোলাওর পদ দেওয়া হলো আলুর দম। আচ্ছা, তারপরে দেওয়া হলো চাটনি আর পাঁপড়, আর সবার শেষে দেওয়া হলো পায়েস। মাত্র 75 টাকায় দারুণ একটা প্রসাদ গ্রহণ করলাম। একটা জিনিস আমার খারাপ লাগলো, সেটা হলো এত বড় মন্দির কিন্তু শৌচালয়ের তেমন একটা ব্যবস্থা নেই। একটা মাত্র শৌচালয় আমি খুঁজে পেলাম।
বয়স্ক কেউ আসলে অসুবিধা একটু হতে পারে, তাই আমি রিকমেন্ড করব একটা রুম নিয়ে নেওয়ার 300 টাকা দিয়ে। এই ছিল আজকের ভিডিও, যেটা হলো চাকলা বাবা লোকনাথ দেবের মন্দির। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।